আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প কাদার দাগ। শীতলপুর নামটি শুনলেই যেন একটা শীতল বাতাস বয়ে যায় বুকের ভেতর। চারপাশে মাঠ ঘেরা, ধানের গন্ধমাখা সেই গ্রামটিতে সময় যেন কিছুটা থেমে আছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও মানুষের মন এখনও আটকে আছে পুরনো কুসংস্কার আর সমাজের বাঁধা ধরা নিয়মে। এই গ্রামেই বড় হয়েছিল মীরা। পিতার নাম ছিল রবীন্দ্রনাথ চৌধুরী, গ্রামের একমাত্র স্কুলের প্রধান শিক্ষক। মা ছিলেন নীরবে হাসতে জানা এক নারী, যিনি সারা জীবন সংসারের দায়িত্বে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। মীরার ছোটবেলা কেটেছে বই আর গাছপালার সঙ্গেই। পাড়ার ছেলেমেয়েরা যখন পুকুরে সাঁতার কাটত, তখন মীরা বাড়ির পেছনের বাগানে বসে কবিতা লিখত। তবুও তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন, গ্রামের মেয়েরা যাতে শুধু বিয়ে আর রান্নার মাঝেই হারিয়ে না যায়, তারা যাতে লেখাপড়া করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই স্বপ্ন নিয়েই সে শহরে চলে যায়, স্নাতক পাশ করে এবং মাস্টার্স শেষে শিক্ষিকার চাকরি নেয়। তবে শহরের চাকরি, মেট্রো রেলের ভিড়, অফিস পার্ক স্ট্রিটের ব্যস্ততা, এসব কিছুই তাকে তৃপ্তি দেয়নি। একদিন হঠাৎ বাবার অসুস্থতার খবর পেয়ে সে ফিরে আসে শীতলপুরে। কিন্তু তখনও বুঝতে পারেনি এই ফিরে আসার মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। গ্রামে পা রাখার পর মীরা যেন একটু অচেনা লাগছিল। চারদিক পরিচিত, কিন্তু চোখের চাহনিগুলো যেন বদলে গেছে। কাদের মুখে হাসি নেই, কারো মুখে কৌতূহল, আবার কারো চোখে অবজ্ঞা। মীরা দিদি ফিরছে শুনেই ভাবলাম দেখা করি, বলল গ্রামের এক যুবক শুভ, যে আগে তাকে দিদির মতো সম্মান করত। এখন তার গলায় কিছুটা দ্বিধা। তুই তো এখন শহরের বড় মানুষ, কেউ কেউ কটাক্ষ করছিল। এত বছর পর মনে পড়ল গ্রামটার কথা। মীরা অবাক হয়। তার গ্রামের মানুষ কি এত ঠান্ডা হয়ে গেছে, নাকি শহরে থাকার কারণে সেই বদলে গেছে? 2 সপ্তাহ পরেই খবর ছড়িয়ে পড়ে মীরা শহরে নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। সেই পাপ ঢাকতে গ্রামে ফিরে এসেছে। মীরার কানে প্রথম আসে গ্রামের মোড়ল আব্দুল খালেকের কথায়, এমন মেয়ে যদি স্কুলে পড়ায়, তাহলে আমাদের মেয়েরা আর কিছু শিখবে না, শুধু পাপ শিখবে। একদিন সরাসরি মুখোমুখি হয় এক প্রতিবেশী মায়ের, যার কণ্ঠে ছিল ঘৃণা। আপনি কি আসলেই একজন শিক্ষিকা? শুনেছি শহরে আপনি। কি বলবো, এমন মেয়ে আমাদের মেয়েদের কি শিখাবে বলুন? মীরার চোখে জল আসে না, কিন্তু বুকের ভেতরটা যেন ধসে পড়ে। সে জানে এসব কথা মিথ্যে। সে জানে শহরে তার সহকর্মী রোহিত ছিল একজন ভালো বন্ধু, যার বিবাহিত জীবন ছিল ভাঙনের মুখে, কিন্তু তাদের সম্পর্ক ছিল নিছক সহানুভূতির জায়গা থেকে। তবুও সমাজ কি এসব ব্যাখ্যা বোঝে? মীরা সিদ্ধান্ত নেয় সে এই অপবাদ মেনে নেবে না। সে স্কুলে যোগ দেয়, ছাত্রছাত্রীদের নিয়ে নতুন নতুন পাঠ পদ্ধতি চালু করে। মেয়েদের আলাদা ক্লাস নেয়, আত্মবিশ্বাস গড়ার পাঠ দেয়। কিন্তু সমাজের আক্রোশ থেমে থাকে না। একদিন সন্ধ্যায় তার বাড়ির সামনে কাদা ছোড়া হয়। দরজায় লেখা হয়, চরিত্রহীনের এখানে ঠাঁই নেই। সে রাতে মীরা জানে এটা কেবল শুরু। রাতে দরজায় লেখা অপমানজনক কথাগুলো দেখে মীরা থমকে গিয়েছিল। হাতে একটা ঝাড়ু নিয়ে এগিয়ে গিয়েছিল দরজার দিকে। ধীরে ধীরে কাদা মুছছিল সে, না চোখে জল, না মুখে রাগ, শুধু একরাশ অভিমান বুকের ভিতর। সকালে গ্রামে শোরগোল, মীরা দিদি নাকি কিছু বলে নাই, উল্টো স্কুলেও গেছে। কেউ কেউ অবাক, কেউ কেউ হেসে বলছে, বেটি লজ্জা জানে না, নাকি খুব চালাক। কিন্তু মীরা জানে অপমানের জবাব কান্না দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। শীতলপুর হাই স্কুলের চেহারা অনেক বদলে গেছে।
এখন ছেলেমেয়েরা মোবাইল চালাতে জানে, কিন্তু এখনো যৌন শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। মেয়েদের স্বপ্ন বলতে এখনো বোঝায় ভালো ছেলে দেখে বিয়ে। মীরা স্কুলে ঢুকে প্রথম দিনই বলেছিল, আমি শুধু পড়াবো না, তোমাদের ভাবতেও শেখাবো। কিছু শিক্ষক বিরক্ত হয়েছিল। প্রধান শিক্ষক মুখ গম্ভীর করে বলেছিলেন, আপনার ব্যক্তিগত বিতর্ক আমাদের স্কুলে টানবেন না মিস মীরা। সে মুচকি হেসেছিল, যদি সমাজের জঞ্জাল না দেখাতে পারি তাহলে শিক্ষা কিভাবে আসবে? কয়েকদিন পর গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা হয়। মীরার নামে সরাসরি অভিযোগ ওঠে, সে নাকি গ্রামের পরিবেশ নষ্ট করছে। আব্দুল খালেক মোড়ল গর্জে ওঠে, এমন মেয়েকে যদি স্কুলে রাখা হয় তাহলে আমাদের সংস্কার ধ্বংস হয়ে যাবে। শহরে কি করেছে সেটা তো সবাই জানে। মীরা শান্তভাবে উঠে দাঁড়ায়। আমি শহরে কি করতাম সেটা আমি জানি। যদি আপনারা এতই উৎসুক তাহলে চলুন থানায় গিয়ে জিডি করি। মিথ্যা কথা বললে কিন্তু মানহানির মামলা হয়। মোড়লের মুখ কুঁচকে যায়। এক বৃদ্ধা বলল, মেয়ে তো সাহসী, তবে কি সত্যিই কিছু হয়নি? হঠাৎ করেই পরিবেশটা পাল্টে যায়। রাতে পুরনো নাম্বার থেকে একটি কল আসে। মীরা, আমি রোহিত। খুব খারাপ লাগছে সব শুনে। যদি আমার জন্য এসব হচ্ছে আমি প্রকাশ্যে সব বলে দিই। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি আমার বন্ধু ছিলে, থাকবে, কিন্তু মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের চরিত্র বানাতে সময় দাও। তুমি খুব বদলে গেছ। না রোহিত, বদলাইনি, শুধু চুপ থাকা ছেড়ে দিয়েছি। পরের দিন স্কুল থেকে ফেরার পথে গ্রামে ঢোকার সময় একটা বাইক থামে তার সামনে। হেলমেট খুলতেই চোখ ছলছল করে ওঠে মীরার। অরিন্দম, একসময়ের প্রেম, যাকে সে শহরে যাওয়ার আগে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তুই? মীরা বিস্ময়ে বলে, হ্যাঁ, শুনলাম তোর নাম নিয়ে বাজে কথা বলছে। ভাবলাম ফিরে আসা দরকার। তোর ফিরে আসায় কি হবে অরিন্দম? কণ্ঠে একরাশ অভিমান। সব ঠিক হবে না, কিন্তু তুই একা না, এটা বোঝানো যাবে। অরিন্দম গ্রামের এক সম্ভ্রান্ত কৃষক পরিবারের ছেলে। কলেজে পড়ার সময় মীরার প্রেমে পড়ে, কিন্তু পরিবারের চাপে বিদেশে চলে যায় চাকরির জন্য। মীরা ভেবেছিল অরিন্দম ভুলে গেছে সবকিছু, কিন্তু সে ফিরে এসেছে একটা প্রতিশ্রুতি নিয়ে, আমি তোর পাশে থাকব যদি তুই চাস। মীরা চুপ করে থাকে। অনেক কষ্ট পেরিয়ে তার হৃদয় শক্ত হয়েছে, কিন্তু এই মানুষটা ছিল তার একমাত্র, যে কখনো তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়নি। পরের সপ্তাহে অরিন্দম ও মীরা খোঁজ করতে থাকে, এই গুজব ছড়ালো কারা। এক সন্ধ্যায় তারা জানতে পারে স্কুলের এক সহকারী শিক্ষক নরেশ দত্ত অনেক আগে থেকেই মীরার উন্নয়নমূলক কাজে বিরক্ত। সেই প্রথম রোহিতের সঙ্গে মীরার ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়, ক্যাপশন দেয়, শিক্ষিকা নাকি চরিত্রহীন। এই নরেশই ছিল আব্দুল খালেকের আত্মীয়। দুজন মিলে প্ল্যান করেছিল মীরাকে সমাজচ্যুত করতে। মীরা জানে সত্যির লড়াই শেষ হয়নি, বরং শুরু হয়েছে। এক রাতের অন্ধকারে সে নিজের ডায়েরিতে লেখে, চরিত্র এক জিনিস নয় যা কারো কথায় নষ্ট হয়। চরিত্র গড়া যায়, ভাঙা যায়, কিন্তু কাদা ছুঁড়লেই দাগ পড়ে না। রাতে মীরা বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। কাগজ কলম হাতে ডায়েরির পাতা খুলে সে লিখছিল, তাদের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে যারা নোংরামি করে আর আমাদের ওপর কাদা ছোড়ে। পরদিন সকালে অরিন্দম এসে জানায় সে একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলেছে। রোহিতও রাজি হয়েছে নিজের এবং মীরার সম্পর্ক নিয়ে খোলাখুলি বলতে। মীরা গভীর নিঃশ্বাস নেয়। আমাকে আইনানুগ পথে এগোতে হবে। আমি নরেশ আর আব্দুল খালেকের নামে মানহানির মামলা করব। গ্রামের মানুষ ভেবেছিল সে হয় পালাবে, না হয় আত্মহত্যা করবে, কিন্তু এখন মামলা করবে। আব্দুল খালেক তেড়ে ফুঁড়ে আসে, এই গ্রামের মেয়ে আমাদের নামে কোর্টে যাবে। মীরা ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এবং কোর্টে শুধু কাদা নয়, সত্যিও পড়ে। এদিকে অরিন্দম তার সাংবাদিক বন্ধুকে নিয়ে গ্রামে আসে। পত্রিকায় একটা বড় প্রতিবেদন ছাপা হয়, একজন শিক্ষিকার সম্মান বাঁচানোর লড়াই,
শীতলপুরে গুজব, অপমান ও প্রতিরোধ। গ্রামে সেই পত্রিকা পড়ে বেশিরভাগ মানুষ চুপ। কেউ কেউ বলতে শুরু করে, আমরা হয়তো ভুল করেছিলাম, মেয়েটা তো খারাপ কিছু করেনি। শিক্ষার্থীদের একদল মীরাকে চিঠি লেখে, আপনি আমাদের সাহসের গল্প, আপনি থাকলে আমরাও লড়তে পারি। এতদিন যেসব মুখে ঘৃণা ছিল, এখন সেখানে দ্বিধা। কেউ বলছে, সত্যি যদি মিথ্যে হয় তাহলে তো আমরা অন্যায় করলাম। মীরার আইনজীবী মোহনা দে একজন সাহসী তরুণী, যিনি মহিলা নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ দক্ষ। মোহনা বলে, নরেশ দত্ত আপনার কর্মস্থলের সহকর্মী। যদি প্রমাণ হয় তিনি ইচ্ছাকৃতভাবে অপবাদ ছড়িয়েছেন, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। মীরা মাথা নেড়ে বলে, শাস্তি চাই, শুধু আমার জন্য না, ভবিষ্যতের মেয়েগুলোর জন্য। একদিন হঠাৎ দেখা যায় নরেশ তার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। খবর রটে, পুলিশ তার বিরুদ্ধে তথ্য প্রমাণ চাইছে। অরিন্দম ও তার সাংবাদিক বন্ধু প্রমাণ তুলে দেয়। ছবির সাথে ইচ্ছাকৃতভাবে বানানো মিথ্যা ক্যাপশন ছিল এবং পোস্টটি প্রথম ছড়ায় নরেশ দত্ত। নরেশ নিজের অফিসে গিয়ে বলে, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু তখনই প্রধান শিক্ষক বলেন, তাহলে থানায় ডায়েরি করলেন না কেন? আপনি নিজেই তো মীরার বিরুদ্ধে শিক্ষক সভায় অভিযোগ তুলেছিলেন। নরেশ থতমত খায়। মীরার কণ্ঠে তখন আগুন আর ঠান্ডা জল একসাথে। একজন শিক্ষক যদি অন্য শিক্ষকের সম্মান নিয়ে খেলে, তাহলে সেই স্কুলে আর শিক্ষা থাকবে না। আব্দুল খালেক এবার থেমে থাকে না। একদিন চায়ের দোকানে গলা তুলে বলে, এই মেয়ে তো পুরো গ্রামকে বিপদে ফেলছে। মিডিয়া, পুলিশ, মামলা, এ তো সব শহরের চাল, আমাদের রীতিনীতির অপমান। ঠিক তখনই এক তরুণী বলে ওঠে, খালেক কাকা, আপনি তো নিজেই এক বিধবা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলে দিয়েছিলেন। আপনি কার কথা বলেন? পুরো দোকানে হঠাৎ নীরবতা। সবাই জানে ঘটনা সত্যি। খালেক চুপ করে যায়। তার চোখে প্রথমবার একটু ভয়। স্কুলের প্রধান শিক্ষক নিজেই এসে বলেন, মীরা, আমি ভুল করেছিলাম, আমরা পাশে আছি, স্কুলে তোমার ক্লাস চালিয়ে যাও। এবার গ্রামের কয়েকজন মা আসে মেয়েদের নিয়ে। এক মা বলেন, আপনি আমাদের মেয়েদের স্বপ্ন দেখান, আপনার কাছে পড়তে দিব। মীরা জানে এই পরিবর্তন স্থায়ী নয়, সহজও নয়, কিন্তু এই শুরুটাই গুরুত্বপূর্ণ। রাতে মীরা নিজের ডায়েরিতে লেখে, যারা কাদা ছোড়ে তারা জানে না, কাদা শুকিয়ে গেলে তার থেকে গাছও জন্মায়। আমি সেই মাটি, আমাকে অপবিত্র ভাবলেও আমি থেকেই যাব সত্যের পাশে। জেলা আদালতের ছোট্ট কোর্টরুমে ভিড় জমেছে। সাংবাদিক, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, এমনকি শীতলপুরের একাধিক মানুষ এসেছে যারা মাসখানেক আগেও বলেছিল, এমন মেয়ে গ্রামে চলবে না। কিন্তু আজ সবাই এসেছে দেখতে এই মেয়ে কি করে। নরেশ দত্ত মাথা নিচু করে বসে। পাশে দাঁড়িয়ে তার আইনজীবী আব্দুল খালেক আসেনি, কারণ সে এখনো ভাবছে পুরুষ মানুষের কি দোষ। মীরার পাশে বসে মোহনা আর অরিন্দম দাঁড়িয়ে আছেন সামনের বেঞ্চে। রোহিত এসেছে কলকাতা থেকে একটি মুখোমুখি ব্যাখ্যার জন্য। বিচারক বলেন, আপনি কি বিবাহিত অবস্থায় মীরার সঙ্গে সম্পর্কে ছিলেন? রোহিত উঠে দাঁড়ায়, গলা সোজা করে বলে, আমি মীরার সহকর্মী ছিলাম। আমার দাম্পত্য জীবন তখন ভাঙনের মধ্যে ছিল। মীরা আমাকে সান্ত্বনা দিয়েছে, বন্ধুর মতো পাশে থেকেছে, কিন্তু তার সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। আপনার স্ত্রী? আমার স্ত্রী আদালতে লিখিত দিয়েছে তাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ আলাদা কারণে হয়েছিল। মীরার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিচারকের চোখে একরকম প্রশান্তি দেখা যায়। মোহনা আদালতে পেশ করেন সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট, মেটাডেটা এবং প্রমাণ যে পোস্টটি ছড়িয়েছিল নরেশ দত্ত নিজে। তিনি বলেন, আমার মক্কেল শিক্ষিকা, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে এ ছবি ও মিথ্যা ক্যাপশন ভাইরাল করা হয়েছে। নরেশ দত্ত শুধু সহকর্মী নয়, এক ঈর্ষান্বিত প্রতিপক্ষ। সে চেয়েছিল মীরাকে সরাতে। নরেশের আইনজীবী কিছু বলতে যাচ্ছিলেন, তখনই বিচারক বলেন,
আপনার মক্কেল নিজেই স্বীকার করেছে, সে পোস্ট করেছে। আদালতও মিথ্যা প্রচারের শাস্তি বিবেচনা করবে। বিচারক জানতে চান, এই অরিন্দম কে? সে উঠে বলে, আমি মীরার পুরনো বন্ধু, প্রেমিক ছিলাম একসময়। ওর চরিত্র নিয়ে আমি একদিনও সন্দেহ করিনি। আমি বাইরে থেকে দেখেছি কত অন্যায় ও মুখ বুজে সয়েছে। তিনি আদালতের দিকে চেয়ে বলেন, চরিত্র কেবল শরীরের নয়, মন, মেরুদণ্ড আর সত্যের ওপর দাঁড়ানো এক বিশ্বাস। আমি একজন পুরুষ হয়ে লজ্জিত, আমরা তাকে বারবার ছোট করতে চেয়েছি। পুরো কোর্টরুমে এক মুহূর্তের জন্য নীরবতা। বিচারক বলেন, এই সমাজে মেয়েদের চরিত্র নিয়ে বিচার খুব সহজ, কিন্তু সত্য বোঝা খুব কঠিন। এখানে প্রমাণ এসেছে যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আদালত অভিযুক্ত নরেশ দত্তকে মানহানি ও সাইবার ক্রাইম আইনের ৬৬ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করছে। একই সাথে আদালতও নির্দেশ দেয়, অভিযোগকারিণী মীরা চৌধুরীর সম্মান পুনরুদ্ধারে জেলা শিক্ষা দপ্তর তাকে সম্মান দেবে। এক সপ্তাহ পর জেলা শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মীরাকে দেওয়া হয় সাহসী শিক্ষিকা সম্মান। জেলাশাসক বলেন, শুধু পড়ানো নয়, সমাজের চোখে চোখ রেখে দাঁড়ানো একজন শিক্ষিকার দায়িত্ব। মীরা সেটাই করেছে। ছাত্রীরা মীরাকে ঘিরে ধরে। তারা বলে, দিদি, আপনি আমাদের পথ দেখিয়েছেন। মীরার চোখে জল আসে, কিন্তু সেটা কান্না নয়, জয়ের আনন্দ। অনুষ্ঠান শেষে অরিন্দম বলে, মীরা, তুই চাইলে আজই সব পুরনো ভুল মুছে দিয়ে নতুন করে শুরু করতে পারি। মীরা হেসে বলে, আমার জীবন এখন শুধু প্রেম নয়, দায়িত্ব। যদি তুই সেই দায়িত্বে পাশে থাকিস, তাহলে শুরু হতেই পারে। অরিন্দম মাথা নিচু করে বলে, আমি পাশে আছি, ছিলাম, থাকব। ঘরে ফিরে মীরা লেখে, যারা আমার চরিত্রে কাদা ছুঁড়েছিল তারা জানে না আমি মাটি। জলে ধুয়ে আবার গড়া যায়। চরিত্র এক কাগজ নয় যা কারো কথায় ছিঁড়ে যায়। চরিত্র হল সাহস, যেটা ঝড়েও ভাঙে না। শীতলপুরের আকাশ যেন আজ একটু আলাদা। ভোরের আলো যেন আগের চাইতে একটু বেশি উজ্জ্বল। গ্রামের চায়ের দোকান, হাটবাজার, স্কুল, সব জায়গায় এখন আলোচনার বিষয় মীরা। কেউ বলে, ভালোই করল মেয়ে, সাহস তো সত্যিকারের। এমন মেয়ে যদি আমাদের মেয়েদের শেখায়, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। অন্যরা বলে, আমরাই তো মিথ্যে শুনে বিচার করেছিলাম। এখন বুঝি, চুপ থাকা মানে অন্যায়কে জয়ী হতে দেওয়া। স্কুলের চিত্র পাল্টে গেছে। ছাত্রীরা এখন আর কেবল বইয়ের পড়া নয়, শিখছে আত্মসম্মান, সাহসিকতা, অধিকার। মীরা ক্লাসে বলছে, তোমাদের গায়ে যদি কেউ কাদা ছোড়ে, মনে রেখো, তোমরা গড়া যাবে আবার। কিন্তু চুপ করে থাকলে সেই কাদা তোমাকেই চাপা দেবে। ছাত্রীরা তার দিকে তাকিয়ে থাকে, চোখ বড় বড় করে। মীরা এখন শুধু শিক্ষক নয়, এক আদর্শ, এক অনুপ্রেরণা। মীরার গল্প গ্রামে ছড়িয়ে পড়েছে। আশপাশের গ্রাম থেকেও মেয়েরা আসতে শুরু করেছে, শেখার জন্য, সাহস পাওয়ার জন্য। এক বিধবা মহিলা আসে তার মেয়েকে ভর্তি করাতে। বলেন, আপনার গল্প শুনে বুঝেছি, মেয়ে মানেই বোঝা না, মেয়েও আলো হতে পারে। পঞ্চায়েত আবার সভা ডাকল। এবার আলোচ্য বিষয় গ্রামে নারী নির্যাতন, সামাজিক কুসংস্কার এবং শিক্ষার ভূমিকা। আব্দুল খালেক চুপচাপ বসে। কেউ আর তাকে ভয় পায় না। মীরাকে দাঁড় করানো হয় সম্মানে। পঞ্চায়েত প্রধান বলেন, আমরা ভুল করেছিলাম। আজ বুঝি, সাহস মানে চিৎকার নয়, সত্যের পথে অবিচল থাকা। মীরার চোখে জল আসে, না দুর্বলতার, না রাগের, এটা পরিপূর্ণতার। অরিন্দম এবং মীরা একসাথে গ্রামের এক পুরনো বটগাছের নিচে বসে। অরিন্দম বলে, তুই শহরে ফিরে যাবি। মীরা বলে, না, এখানেই থাকব। এখানেই তো কাজ বাকি। তবে একসাথে থাকব তো? অরিন্দম লজ্জা মেশানো চোখে চায়। মীরা বলে, যদি পাশে থাকিস, শুধু প্রেমিক হয়ে নয়, সহযোদ্ধা হয়ে, তবে কেন নয়? সময় কেটে যায়। 1 বছর পর
শীতলপুর স্কুল এখন জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর একটি। মীরা জেলার নারী উন্নয়ন বোর্ডে সদস্য মনোনীত হয়। তার ডায়েরির গল্প ছাপা হয় পত্রিকায়। চরিত্রের কাদার দাগ, একজন শিক্ষিকার লড়াই। মানুষ সেই লেখা পড়ে ভাবতে শেখে, প্রশ্ন করতে শেখে। এক রাতে চাঁদের আলোয় বসে মীরা তার ডায়েরির শেষ পৃষ্ঠা লেখে, আমি মাটি। আমাকে অপবিত্র বললে আমি গড়ে উঠব গাছ হয়ে। চরিত্র কাদায় নয়, সাহসে তৈরি হয়। আমি মীরা। আমি একজন নারী। আমি সত্যের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। চরিত্রের কাদার দাগ শুধুই এক নারীর লড়াই নয়, এই সমাজে ন্যায়ের খোঁজে প্রতিটি মানুষের গল্প।